আসসালামু আলাইকুম। মোফাজ্জল ভাই ইস্যুটি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আহ, কিছু বিষয় নিয়ে। যেমন ধরেন, মোফাজ্জল ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নির্মমভাবে জখম করে হত্যা করেছে, তো সেক্ষেত্রে আমার মতে মোফাজ্জল ভাইও একজন শহীদ। কি জন্য শহীদ আখ্যা পাওয়ার আহ, দাবি জানাচ্ছি, সেটা মূলত হচ্ছে আমরা যদি কিছুটা পিছনে যাই, পিছনে গেলে দেখতে পাবো যে শেখ মুজিবুর রহমান, মেজর জিয়াউর রহমান তারা কিন্তু যুদ্ধের পরে আহ, শহীদ হয়েছে বা মারা হয়েছে। তারাও কিন্তু ইতিহাসের পাতায় উঠে এসেছে। যেমন মুজিবুর রহমান 15 আগস্ট 1975 সালে এবং মেজর জিয়াউর রহমান 30 মে 1981 সালে মৃত্যুবরণ, মানে যে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং 2024 সালে 15 জুলাই মারা হয়েছে আমাদের আবু সাইদ ভাইকে। কোটা আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে হতাহতের ঘটনায় অনেক শিক্ষার্থীরাই আহত হয়েছে, নিহত হয়েছে। তো এরই মাঝে সবচেয়ে আলোচিত ঘটনাটার মধ্যে আলোচিত হয়েছিল আহ, আমাদের আহ, পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে থাকা সেই আবু সাহিদ ভাই। তাকে আমরা শহীদের আখ্যা দিয়েছি। তো এবারে 2024 সালে, গত 2-3 দিন আগে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তোফাজ্জল ভাইকে শিক্ষার্থীরা যেভাবে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখেছেন, কি যেভাবে শিক্ষার্থীরা নির্মম ভাবে হত্যা করেছে। তো সেই ক্ষেত্রে আহ, আমি আপনাদের কাছে এইটুকু দাবি জানাচ্ছি যে মুফাজ্জল ভাইও কিন্তু শহীদের আখ্যা পাওয়ার অধিকার রাখে। তিনি আহ, খুব কষ্ট সহ্য করেন, তাকে নির্মম ভাবে আমরা দেখেছি। যারা মেরেছে তারা কিন্তু প্রত্যেকজনের জালেমের চাইতেও কম না। এবং যে মেরেছে, যে মেন হোতা, সেও কিন্তু একজন ছাত্রলীগ আওয়ামী লীগের একজন ছাত্রলীগ কর্মী ছিল। তো যুদ্ধের পরও যেভাবে আমাদের দেশে স্বৈরাচার, তারপরে যুদ্ধাপরাধীদের ছিল, তো সেই ক্ষেত্রে সরকার এই স্বৈরাচার সরকার পতনের পরও তাদের কিছু এজেন্ট বাংলাদেশের থেকে এখনো উম, অন্যায় কাজ, অবিচার কাজ চালিয়ে গিয়েছে এবং যাচ্ছে। তো এইগুলোকে আমাদের প্রতিহত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত ছা- রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তারপর রাজনীতি আহ, চালিয়ে গিয়েছিল। তো এই রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে না আহ, বাতিল ঘোষণা করা হবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় না এই সমস্ত টর্চার সাধারণ শিক্ষার্থীরা আহ, পেতেই থাকবে। মোফাজ্জল ভাইয়ের বিষয়টা আসলে পুরো বাংলাদেশের ভিতরে ও বাহিরে যেভাবে মানুষের কলিজায় নাড়া দিয়ে উঠেছে, সেই ক্ষেত্রে আহ, এটা কোনোভাবে এড়িয়ে যাওয়ার বিষয় না। কারণ কারণ হচ্ছে উনি একজন এতিম মানুষ। তার বাবা নেই, মা নেই, ভাই নেই, কেউ নেই। আত্মীয় স্বজন এই দুনিয়াতে আত্মীয় স্বজন বলতে খুব কমই আছে, যেমন মামা বলতে একজনকে আমি শুনেছি। কিন্তু আপনজন তো আপনজন, যেমন বাবা মা ভাই বোন, তাদের মধ্যে কেউ বেঁচে নেই। তো সেই ক্ষেত্রে একজন এতিম মানুষকে, একজন ভারসাম্যহীন মানুষকে যারা মেরেছে, তারা আসলে কোনোভাবে আহ, মানুষের কাতারে পড়ে না। তারা শকুন, শিয়াল, রাক্ষস। এরা এরা যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে অবশ্যই এরা সারা জীবন মানুষের উপরে অধিকার জ্ঞাপন করবে, মানুষকে মানুষের উপরে শাসন করে যাবে। আর আহ, এরা আমি এদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হিসাবে করছি। শুধু আমি একা নয়, সারা বাংলাদেশের মানুষ এই দাবিটাই করছে যে যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদেরকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হোক।
এবং তাই নয়, এখানে 6 জনকে উল্লেখ করা হয়েছে, 6 জনকে মেন হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখানে তো 6 জন তো আর একা মারেনি, কারণ একা পক্ষে সম্ভব না। এখানে মেরেছে আরো প্রায় অর্ধ শতাধিক স্টুডেন্ট আমরা দেখেছি এখানে ছিল। তো তাদের হিসাব কি হবে? তারাও তো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তারাও এখানে উপস্থিত ছিল, তারাও মেরেছিল। আপনারা ভিডিওটার মধ্যে খেয়াল করে দেখবেন যে এখানে কতজন স্টুডেন্ট ছিল। এদেরকে যদি প্রতিহত না করা হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থা উপর মানুষের যে আস্থা সেগুলো উঠে যাবে। সে এই বাংলা শিক্ষাকে প্রাধান্য দিয়ে আর কেউ দিতে চাইবে, অবশ্যই না দেওয়া উচিত। আমাদেরকে ধর্মীয় শিক্ষা, আরবি শিক্ষা হিসেবে, ইসলামিক শিক্ষা হিসেবে আমাদের থাকা উচিত। কারণ আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে একজন ছাত্রের মাঝে নৈতিক তার ধর্মীয় শিক্ষা থাকলে সে কখনোই এ সমস্ত জালেমগিরি কাজ কখনো করতে পারে না। এরই মাঝে আরেকটা বিষয় না বললেই নয়, সরকার, এই অবনতিকালীন সরকারে যেটা করে দেখালো সেটা আওয়ামী লীগ সরকারও করে না। গত 15 বছরে 5,531 টন মেট্রিক টন ইলিশ ভারতে পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু যখন ভারতে আপত্তি মিনতি করেছিল ইলিশের জন্য, তখন আপনার এই সরকার কি করলো? 1,000 2,000 নয়, পুরো 3,000 টন ইলিশ ভারতকে উপহার দিল ডিমের কারণ। ভারত আমাদেরকে ডিম দিয়েছে, আর আমরাও লাফিয়ে লাফিয়ে মনে করেন ভারতকে ইলিশ উপহার দিল। আর এদিকে কিন্তু মানে ওরা আমাদেরকে নানান কথা বলছে, এখনো ওদের মুখে বলছে। তারা এর বন্যার সময় এটাও বলেছে যে বাংলাদেশ থেকে দরকার হলে না খেয়ে মরবো, তারপর বাংলাদেশ থেকে 1 টাকাও ত্রাণ নেব না। আবার ওরাই এই পানি বাঁধ ছেড়ে দিয়ে পানি ঢুকিয়ে বাংলাদেশটাকে তলিয়ে দিয়েছিল, অধিকাংশ বিভাগেই তলিয়ে গিয়েছিল এই বন্যার কারণে। আপনারা অবশ্যই এটা ভুলবেন না, এটা ভোলার বিষয় না। কারণ ভারত আমাদের বন্ধু হিসাবে যেইভাবে শত্রুতা আমি করেছিল, সেটা কোনো অংশে বন্ধুত্বের কাতারে পড়ে না। তাহলে আমরা তাদেরকে কি কারণে এই দেশ দিতে যাচ্ছি? তাদেরকে তাদের মিষ্টি মিষ্টি কথাতেই আমরা এই দেশ দিয়ে দিব? আমার বাংলাদেশের মানুষ কি করেছে? আমাদের বাংলাদেশে আমরা কেন ইলিশ খেতে পারি না? আমাদেরকে এখনো ইলিশ কিনতে গেলে কলিজার ভিতরে ধক ধক করে শব্দ করে যে ইলিশ কিনলে বাকিটা মাস আমরা কিভাবে চলব? আমাদেরও তো ইচ্ছা আছে, আহ্লাদ আছে না, যে আমরা পরিবার সহ একদিন একবেলা ইলিশ দিয়ে ভাত খাবো। তাই ভারতের ওই চাটাচাটি বন্ধ করে নিজের দেশের মানুষের কথা চিন্তা করেন। দেশের মানুষ বাঁচলে, দেশের অর্থনীতি বাঁচলে, দেশের পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, আপনারা বাঁচবেন, আমরাও বাঁচব। যাই হোক, আমি এই বর্তমানে এই সরকারটাকে আমি উপদেষ্টাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু ওনাদের ভিতরেও এখনো গাফিলতি আছে, ওনারা এখনো এগুলো কাটিয়ে উঠতে পারছে না। কিন্তু ওনাদেরকে এগুলো বিষয় খুব নিখুঁত ভাবে চিহ্নিত করা উচিত। আসলে যারা দুশ্মনী করে তাদেরকে প্রতিহত করতে হবে আমাদেরকে, এবং যারা এই ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলন পরে হত্যা হয়েছে নির্মমভাবে, তাদেরকে শহীদের আখ্যা দেওয়া সবচাইতে বেশি কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক লেগেছিল। আবু সাইদের হত্যার সময়ও এতটা কষ্ট লাগেনি যতটা তোফাজ্জল ভাইকে মারা হয়েছে। কারণ আপনার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে একজন ভারসাম্যহীন পাগল যাকে বলি আমরা, তাকে শিক্ষার্থীরা কিভাবে পারে এইভাবে মানুষ কিভাবে মারতে?
আসলে ভেবে আসে না। যদি সন্ত্রাসী হয়, কেউ যদি সন্ত্রাসীদের হাতে হত্যা হতো, তাহলে বুঝে নিতাম যে আসলে ওরা সন্ত্রাস ছিল, ওদের ভিতরে মায়া দয়া বলতে কিছু নেই। তাহলে বুঝে নিতাম যে না, ওকে মেরেছে, এটা আসলে কপাল ছিল, কারণ সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ করেছে। কিন্তু শিক্ষার্থীরা যে তার চেয়ে বড় সন্ত্রাস হবে, এটা আসলে পুরো বাংলাদেশের কারো কাম্য ছিল না। আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদেরকে এই সমস্ত স্বৈরাচার, এখনো যে স্বৈরাচারের যে এজেন্ট আছে, ওদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওরা যেন আর এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে না যেতে পারে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তা না হলে এইগুলো ঘটনা চলতে থাকবে। আবরার ভাই গিয়েছে, আবু সাইদ ভাই গিয়েছে, এখন তোফাজ্জল ভাইও গিয়েছে। ভবিষ্যতে আপনি যাবেন বা আমি যাব, আমাদেরকে আবার আহ, এই সিচুয়েশনে পড়তে হবে কেন ভাই? আমাদেরকে আমাদের বাবা মা জন্ম দিয়েছে কি আপনি আপনার হাতে মরার জন্যে? আমার একটাই দাবি, তোফাজ্জল ভাইয়ের খুনিদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা। তার এর ভিতরে 6 জনের পরেও যারা বাকি আছে, তাদেরকে আহ, কারাদণ্ড দেওয়া, তাদের জেল জরিমানা করা। অবশ্য জরিমানা এখানে জরিমানা করে কাকে দিবে? জরিমানা বাদে ওদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি হিসেবে যারা মেন ছিল, হোতা ছিল, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, এবং যারা আদার্স ছিল তাদেরকে আহ যাবজ্জীবন বা 10 বছর 20 বছর জেল দেওয়া। কারণ যারা মেরেছে না, তারা কোনোভাবে শিক্ষার্থী হতে পারে না, তারা পরিকল্পিতভাবেই এইগুলো কাণ্ড ঘটিয়েছে। আর এই সমস্ত ভাইরাস যতদিন থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকবে। যতদিন থাকবে এই সমস্ত অত্যাচারী স্বৈরাচার, এদেরকে প্রতিহত করতে হবে না। আর আর যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর আমাদের দেশের সরকারদেরকে বলবো, আগে নিজের দেশের মানুষকে খাওয়ান, তারপরেও দেশের বাইরে যেটুকু বাঁচবে, আপনারা যেটা বলেছেন সেটাই যেন আহ, হয়। আপনারা বলেছিলেন আগে আমার দেশের মানুষ খাবে, তারপরে দেশের বাইরে রপ্তানি হবে। সেখানে আপনারা কিভাবে 3,000 টন ইলিশ একদম আহ, দিয়ে দিয়েছেন, তাও আবার প্রতি কেজি ইলিশ 800 টাকা করে পড়ে। আমরা অনেককে ফেসবুকে দেখেছি 3,000 4,000 করে কিনতে হবে, কিন্তু কেউ কখনো দেখেছেন মেন কাগজটা? আমি দেখেছি, ওটাই 30,000 টন ইলিশের প্রতি কেজিতে পড়ে আপনার 800 টাকা। তো ওখানে গিয়ে বিক্রি করলে হবে সর্বোচ্চ 1,000 বা 1,100 টাকা, 1,200 টাকা, এর বেশি সর্বোচ্চ, এর বেশি যাবে না। আর আমরা এখানে 1,500 2,000 দিয়ে ওই ইলিশ কিনেও পাচ্ছি না। যাদের আছে তারা অবশ্যই কিনতে পারছে, কিন্তু যারা নেই, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, এরা তো কিনতে পারছে না। কথা বাড়ালে আরো অনেক কথা বলা যায়, কিন্তু এত কথা বলার মতো সময় আমার কাছে নেই। আপনারা আমার সাথে আছেন, থাকবেন, এবং এই সমস্ত স্বৈরাচার দমনের সোচ্চার হবে। আপনার আমার পাশে এখনো এমন স্বৈরাচার, অত্যাচারী ঘুরে ফিরে বেড়াচ্ছে। এরা যেন কোনোভাবে জেগে উঠতে না পারে, এরা কোনোভাবেই যেন ডানা না গজাতে পারে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেন তোফাজ্জল ভাইয়ের মতো এমন মানুষদেরকে নির্যাতিত না হতে হয়, মৃত্যু বরণ না করতে হয়, সেদিকে আমাদেরকে সোচ্চার হতে হবে। তো সবাই তোফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই তোফাজ্জল ভাইকে মাফ করে দেবেন, কারণ উনি হয়তোবা আপনাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা চাইতো, এখন তো আর কেউ চাওয়ার মতো নাই। আসলে বিবেকে, মানুষের বিবেক আর বিবেকের ভিতরে নেই। আমরা অনেকে আবেগের বশে অনেক কিছু করে ফেলি, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করি না।
বিবেকটাকে কাজে লাগান, দেশ বাঁচান, পরিবেশ বাঁচান, মানুষ বাঁচান। আগামী দিনে ভবিষ্যৎ যারা এই দেশ পরিচালনা করবে তারাই যদি হত্যাকারী, সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হয়, তাহলে আমার মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন পড়ে না। এই শিক্ষা দিয়ে কি হবে? যে শিক্ষায় শিক্ষিত হয়েও মানুষ অশিক্ষিতের মধ্যে কাজ করে, সে শিক্ষার কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সমস্ত স্বৈরাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।